নমস্কার। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট কবি। আপনারা সকলেই জানেন, আমি কয়েকদিন আগে পোস্ট দিয়েছিলাম। তো কবি খুবই অসুস্থ ছিলেন, তো তবু আমাদের পত্রিকার ডাকে সাড়া দিয়ে উনি এসছেন আজকে আমাদের সাক্ষাৎকার দেবেন বলে। আসুন কবিতা, গল্প, সাহিত্য আড্ডায় কবির মুখ থেকে কিছু কথা শুনে নেওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় পিনাকি রঞ্জন সামন্ত মহাশয়। তো পিনাকিদা, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের পত্রিকার সাহিত্য আড্ডায় আপনাকে স্বাগত। দাদা, প্রথমেই যেটা বললাম যে আমরা অ্যাকচুয়ালি লাইভটা শুরু করেছিলাম, কিন্তু যেহেতু কারেন্ট নেই, এমন একটা ইয়ে হলো যে কারেন্ট না থাকার জন্য আমাদের একটা এরকম একটা অবস্থা হলো, এটা রেকর্ডিং করতে হচ্ছে। তো দাদা, যেটা বলছিলাম যে বলুন আপনার কবিতা সম্বন্ধে, শুনছিলাম। আমার কবিতা পড়বো? কবিতা পাঠ না, আগে যেই কথাটা বলছিলেন, বারিন্দার কথা বলছিলেন। বারিন্দা এসেছিলেন আমাদের এখানে দুর্গাপুরে। বারিন্দা আমার খুব ভালোবাসতাম। বারিন্দার সঙ্গে আমার যোগাযোগ ছিল ঠিকই। তবে বারিন্দার কবিতা এবং আরও যে 4-5 কবিতা লেখেন তাদের সঙ্গেও আমার পরিচয় হয়। যেমন প্রভাত চৌধুরী। প্রভাত চৌধুরী একজন সিনিয়র মানুষ, আমার কবিতা খুব ভালোবাসতেন এবং আমার কবিতা তিনি ছাপতেন। প্রভাত চৌধুরীকে আমার প্রণাম। মারা গেছেন 21শে জুলাই। আমি প্রভাত চৌধুরীর 80তম জন্মদিনে আমি যাচ্ছি। যাই হোক, সেখানে আমার একটি বই বেরোবে। আমি সেই বইটি কী বলে, ঈশ্বর এবং প্রজাপতি। যাই হোক, এইভাবেই চলছে আর কি। আচ্ছা, তো 90 দশকে আপনার লেখালেখি শুরু, যেটা আপনি বললেন একটু আগে। আপনাকে 90 দশকেরই কবি বলা যায়। তো 90 দশকে আপনি সেই সময়ের সমসাময়িক কবি সাহিত্যিকদের নিয়ে কিছু বলুন। 90 দশকে আমি 95 সাল থেকে কবিতা লেখা শুরু করেছি এবং প্রথম কবিতা তে আসার আগে আমার কিছু বন্ধুর সঙ্গে আলাপ হয়। সেই বন্ধুরা সব দুর্গাপুরের, এবং সেই দুর্গাপুরের বন্ধুদের নিয়েই আমি কী বলে কবিতা লিখতে শুরু করি। আমার নাম তো বেশি করে বলা যাবে না। আমি যতটুকু জানি, দিশারি, স্নেহাশিস এবং প্রদীপ চক্রবর্তী, ব্রজকুমার সরকার, এদের নিয়ে আমরা, কল্যাণী লাহিড়ী, এদের নিয়ে আমরা কবিতা নিয়মিত বসতাম, লিখতাম। ভিন্নমুখ বলে একটা পত্রিকা হয়েছিল। ভিন্নমুখে আমরা 8 জন লেখালেখি শুরু করি এবং সেটা 1 বছর ধরে চলে। তো এইভাবেই। আচ্ছা, ভিন্নমুখটা কি এখন কলকাতায় চলে গেছে বলে না? ভিন্নমুখটা আগে দুর্গাপুরের অ্যাড্রেসে হতো, কল্যাণী লাহিড়ির আমলে। তারপরে কল্যাণী লাহিড়ির হাজব্যান্ড মারা যায় এবং অনেক ইয়ে পরে ভিন্নমুখে আবার বাইরের কবিরাও আসে। সেই জন্য এখন কলকাতা থেকেই কলকাতা থেকে বেরোয়। আপনার কবিতা শুনুন, ওইগুলো আবার পড়ুন না, অন্য কবিতা পড়ুন। আমাদের আসলে কি, আমরা লাইভটা শুরু করেছিলাম, কিন্তু এমন মুশকিল হলো যে আমার এখানে কারেন্ট থাকছে না দুর্গাপুরে। গতকাল থেকে এই কারেন্টের সমস্যা, সেই জন্য আমাদের এটাকে ভিডিও রেকর্ডিং করে নিতে হচ্ছে। তারপরে আমরা আবার পোস্ট করব। লাইভটা শুরু করেছিলাম, কিন্তু সিগন্যাল না থাকায় আমরা কি করবো, কোনো খুবই অসহায় লাগছে। তো পড়ুন দাদা কবিতা। কেন আমি অঙ্কে শূন্য পেয়েছিলাম? বাহ, খুব ভালো এই কবিতাটা আপনার। অঙ্কতে ভাষা জ্ঞান আছে আমার, যদিও অঙ্কতে শূন্য পেয়েছি বহুবার। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করেন a+b² কি, আমি দেখাবো বিদ্যাসাগর সেতুর পাশে দুপাশে দাঁড়িয়ে থাকা 2টি খুঁটি। অর্থাৎ গঙ্গার পশ্চিমের খুঁটিটিকে যদি আমি A² ভাবি, অবশ্যই পূর্বপরের খুঁটিটিকে ভাবতে হবে B²। মাঝখানে যুক্ত হবে এক স্রোতস্বিনী নদী এবং তার উপরের ঝুলন্ত ব্রিজটি হবে 2ab। সুতরাং a+b² = a² + 2ab + b² = বিদ্যাসাগর সেতু। ঠিক সেরকমভাবে আমাকে যদি আবার কেউ প্রশ্ন করেন a-b² কি, আমি দেখাবো অনতি দূরে দাঁড়িয়ে থাকা রবীন্দ্র সেতুর সেই খুঁটি দুটি। বিশ্লেষণ যাবতীয় এখানে একই, শুধুমাত্র তফাৎ ফর্মুলা মাইনাস, এবং উত্তর আরও সহজ। রবীন্দ্র সেতু বয়সে বৃদ্ধ,
অপরিসীম ক্লান্ত সে, তাই প্রশ্ন আসে, কতদিন বয়ে যাবে এই চঞ্চল সেতু এইভাবে? কিছু মানুষ, কিছু যানজট যদি তুলে আনা হয় সেখান থেকে, এই পুরনো সেতু নিশ্চয়ই কিছুটা হাত ছেড়ে বাঁচবে। সুতরাং a - b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু রবীন্দ্র সেতু। আজ বুঝি কেন আমি অঙ্কে শূন্য পেয়েছিলাম বহুবার। বাহ, খুব সুন্দর, অসাধারণ। পিনাকিদার এই কবিতাটা আমি অনেকবার পড়েছি, খুব ভালো লাগে। তো দাদা, যেটা বলছিলাম আবার জিজ্ঞেস করছি যে কবিতা আপনি তো বললেন, মানে এটা লাইভটা যেহেতু আমাদের হয়ে গেল, ডিলিট হয়ে গেল, আপনি আরেকবার বলুন যে কবিতা আপনার কাছে কি এবং কবিতা কিভাবে ধরা দেয় আপনার কাছে, কিভাবে আপনি কবিতা লেখেন, মানে কি শব্দগুলো কি আগের থেকে মাথায় আসে না? না, কবিতা অনেকে অনেক কথা বলে। কবিতায় অনেক ব্যাপার আছে, ছন্দ, শৈলী এবং কি বলে অনেক রকম ব্যাকরণগত ব্যাপার আছে, ওসব আমি মানি না। আমার কাছে জীবনটাই হচ্ছে কবিতা। জীবনের সব কিছুই কবিতার উপর নির্ভর করে, কিন্তু মানুষ কজন বোঝে আমি জানি না। যেমন ধরুন, এই যে ইয়ার অ্যাক্সিডেন্ট হলো, বিমান দুর্ঘটনা হলো, 269 জন মারা গেল, তাও তো কবিতা। সেগুলোও তো মানুষের স্বপ্ন ছিল, উদ্যম ছিল, সেই নিয়ে কবিতা শেষ হয়ে যায়। কবিতা আসে কখন, কোন মুহূর্তে আসবে তারও ঠিক নয়। আমি যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুতেই কবিতাকে দেখি। কবিতা মানুষের কাছে একটা চরম মুহূর্তের মধ্যেই কবিতা প্রবেশ করে। কবিতার এরকম ছন্দ, জ্ঞান, ভাষা, প্রকল্প ইত্যাদি নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার ভাবনা। তো আপনি কি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন মনে হয়, পড়াশোনা? না, বিজ্ঞানে আর্টস পড়ি। কিন্তু আপনার কবিতায় একটা মানে বিজ্ঞানের একটা প্রভাব পাওয়া যায়। না, এই তো মানুষ তো চিন্তা করে। আবার কবিতা পাঠ করুন। করুন, অনেকগুলো কবিতা, ভালো ভালো কবিতা রয়েছে আপনার। তো কবিতা বিভিন্ন পত্র পত্রিকায়, আচ্ছা কিছু পত্র পত্রিকার কথাও শুনবো আপনার মুখ থেকে। যে সময় আপনি তো সেই সময় এখনো লিখে চলেছেন, বিশেষ করে আমি কবিতা পাক্ষিকে আপনার কবিতা দেখি, এবং জিরো বাউন্ডারি পত্রিকাও তো থাকে, আরো বিশেষ বিশেষ পত্রিকায় আপনার লেখা দেখেছি। মেঘ বর্ষার আমন্ত্রণ, সামনে সাজানো মিসাইল, একদিকে অপরাধ ও শাস্তি, অন্যদিকে শিক্ষা ও সাহিত্য, পরবর্তী পর্যায়ে আমেরিকায় প্রভু, পরে তোমার নতুন ছক এবং পরিচর্যা। এইভাবে সন্ধিক্ষণের জন্য অপেক্ষা, এবং হঠাৎই তুমি, সেই সুগন্ধময় আশ্চর্য সুন্দর ঈশ্বরীয় আলো। তোমাকে চিনি, তুমি সেই বর্ষা মৌসুমী। এসো বর্ষা, আলগোছে পা পেলে, না অমৃত না ওষুধি। এসো বর্ষা পলকে গাঁথা হার, ছন্দে বৈভবে এসো তোমাকে নিয়ে যায়, চলো যায় দূরে অন্য কোথাও, যেখানে ম্যাটেরিয়া মেডিকার কাব্যের হাত ধরে দূরে বাজে ছোট গল্প, ভূমিকম্পের পরে অপূর্ব বসুধারা। অথচ কেউ জানে না বসুধারা একদিন আমারই প্রিয়তমা ছিল। আজ ছিল চক্র, ছিল তার নিপুণ ওড়না, আর আমি সেই আপিলা চাপিলা ব্যস্ত রণভূমি, যেন মঞ্চ চৌর্যবৃত্তির অপরাধী। আমার শরীরের সমস্ত মৃত্তিকাকে শুকিয়ে রেখেছি বহুদিন করে। আমি ক্ষুধার্ত, পিপাসিত। এসো তুমি, এসো মৌসুমী, সাবধানে পা পেলে আমাকে বাজাও। বাহ, অসাধারণ অসাধারণ। তো দাদা, যেটা বলছিলাম যে আপনার প্রথম বই কবে প্রকাশিত হয়? প্রথম বই আমার 1995 সালে প্রদীপ চক্রবর্তীর কুরুক্ষেত্র দিয়েছিল। প্রথম বই হচ্ছে আমার, নামগুলো ভুলে গেছে। না, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, আমি একটু পড়ে দিই, আমি কবিতার বইয়ের নামগুলো পড়ে দিই। কবিতার বইয়ে যেমন পিনাকিদার যে কবিতার বইগুলো এই পর্যন্ত প্রকাশিত হয়েছে: উপদ্রুত হাওয়ার পালক, কুরুক্ষেত্র প্রকাশন থেকে। তারপরে কবিতার বই যেটা রয়েছে পুরনো ধারাপাঠ, কবিতা পাক্ষিক। তারপরে যেই বইটি প্রকাশ হয়েছে বাইপাস সার্জারি, কবিতা পাক্ষিক। তারপরে আলাদা শ্রীমতী যখন, প্রান্তর প্রকাশন। তারপরে রয়েছে এক অর্বাচীনের উপাখ্যান, প্রান্তর প্রকাশন।
কেন আমি অঙ্কে শূন্য পেয়েছিলাম, যে বইটা থেকে কবি এক্ষুনি কবিতা পাঠ করলেন সেটা প্রান্তর প্রকাশন। তারপরে আলটিমেটাম নীল পায়রা কবিতা পাখি, কবিতার অন্ধকার পুস্তক প্রকাশন, নির্বাচিত কবিতা পুস্তক প্রকাশন, অনেকগুলো কবিতা পাঠ। আচ্ছা পিনাকিদা, আপনার চাকরি জীবন নিয়ে কিছু শুনবো। আপনি তো সিএমআইতেই চাকরি করতেন। সেই মেয়ে চাকরি করেছিলাম, এখন মনে হচ্ছে যে এই হাজার হাজার ছেলে বেকার, হাজার হাজার ছেলে আমরা চাকরি সত্যি গেছে। ভাগ্যবান। হ্যাঁ, হ্যাঁ। সেখানে আমরা যেভাবে চাকরি করেছি, আমার সেই মেয়েকে আমি ঈশ্বরের ইয়ে করি, মানে সেই মেয়ের চাকরি মানে ভাগ্যবানের চাকরি। হ্যাঁ, ভাগ্য না থাকলে সেই মেয়ের চাকরি পাওয়া মুশকিল। হ্যাঁ, তবে সেই মেয়ে আমার চাকরি। সেখানে কি টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন? না, আমি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেছি। আচ্ছা। হ্যাঁ, তবে সেই মেয়ে বহু ধরনের মানুষকে দেখেছি, গোটা ভারতবর্ষের ছবি সেই মেয়ে ছিল। আচ্ছা। সেই মেয়ে বলতে হিন্দু, মুসলিম, হ্যাঁ, খ্রিস্টান, সব ধরনের মানুষ কি বলে ইয়ে ছিল। আমি গোটা ভারতবর্ষের ছবিটা আমি ওই সেই মেয়ে থেকে দেখেছি। সেই মেয়ে খুব ভালো। সেই মেয়ের একদিন কালচারাল প্রোগ্রাম ছিল, সেই মেয়ের একদিন কি বলে খেলাধুলা ছিল। কিন্তু এখন পরিবর্তিত সময়ে পরিবর্তন হয়েছে অনেক। তবু ভালো। আচ্ছা পিনাকিদা, যেটা বলবো যে আপনার প্রিয় কবিদের সম্বন্ধে কিছু বলুন। ও তো বললেন কিছুক্ষণ আগে। আর মানে আমি ওভারঅল বলছি, আপনি যাদের প্রিয় কবি বলতে আমার দুর্গাপুরের সবাই প্রিয় কবি। দুর্গাপুরে যারা লেখালেখি করছে, হ্যাঁ, আমি কারু একজনের নাম ধরে বলতে পারি না। দুর্গাপুর নয়, আমি বলছি আর গোটা পশ্চিমবাংলার মধ্যেও আমার প্রিয় কবি অনেক আছে। হ্যাঁ, যেমন প্রভাত চৌধুরী ছিলেন। প্রভাত চৌধুরীর সঙ্গে তো আপনার একটা সম্পর্ক ছিল প্রভাত চৌধুরী ছাড়া। আর নিখিল সরকার, অরুণাংশু ভট্টাচার্য, এবং আরো অনেকেই আছে, ধীমান চক্রবর্তী, আরো অনেকেই আছে। হ্যাঁ, এবং কি বলে ওখান থেকেই আমার কি বলে আসা, এবং দুর্গাপুরের, আসানসোলের, রানীগঞ্জের এবং সবাইকেই আমি চিনি। সবাই ভালো কবিতা লেখেন। আচ্ছা, তা কিছু পত্র পত্রিকার কথা বলুন বা সম্পাদকের বলতে আমার দুর্গাপুরের যেগুলো হয় সেগুলো তো আমি লিখি বরাবর। আচ্ছা, সেই সময়কার আপনি যে 90-এর দশকের 95 সালে বলছেন লেখালেখি, আমি তখন কবিতা পাখিকে লিখতাম। কবিতা পাখিকে বিভিন্ন সভাতে কি যেতেন? আর একটা কবি সম্মেলনও লিখেছি। হ্যাঁ, এমনকি বারিন ঘোষালের কৌরবও লিখেছি। হ্যাঁ, পত্রিকা সবই ভালো। তারপরে ভিন্ন মুখে তো আমি লিখতামই, ভিন্ন মুখে প্রচুর লেখালেখি আছে আমার। হ্যাঁ, এবং এখন যারা করে, এখন যারা চায় তাদেরকে আমি কবিতা দিই। হ্যাঁ, কবিতা ভালো চলে এরকমভাবেই। আচ্ছা, আমি বলছি যে আপনি যে 90 দশকের কি বিভিন্ন সাহিত্য সভায় গুলোকে কি যা উপস্থিত থাকতেন, নাকি 90 দশকে যে সাহিত্য সভাগুলো হতো, কবিতা উৎসব বা সাহিত্য সভায়, সেখানে কি নিয়মিত? আমি কবিতা উৎসবের বলতে মনে পড়ে দুর্গাপুরে আমাদের একটা হয়েছিল বাংলা, সারা বাংলা কবিতা উৎসব। সেখানে আমি ছিলাম। আমার সেই সংকলনে কি বলে কবিতাও আছে। হ্যাঁ, ওটা দুর্গাপুর কবি সম্মেলনে হয়েছিল। আরেকটা কবিতার বিভিন্ন সংগঠন কি বলে এখন কবিতা উৎসব করে, যারা ডাকে আমি যাই। হ্যাঁ, আমার ভালো লাগে। আচ্ছা, আমি আরেকটা ঘটনা বলবো, যে একটু অন্যরকম প্রসঙ্গে যাচ্ছি, যে এই যে পারিপার্শ্বিক যেসব ঘটনাগুলো ঘটছে এখন, এই যে বিভিন্ন যেটা আপনি বললেন একটু আগে, যে এয়ার ক্র্যাশ থেকে শুরু করে, যে মানুষের চাকরি যাওয়া থেকে শুরু করে আরো যেসব ঘটনাগুলো, যেগুলো আমাদের খুবই বিমর্ষ করে, সেসব কথা কি আপনার কবিতায় উঠে আসে, বা কবিতার কি কোনো দায় আছে সেই সব লেখা নিয়ে লেখার? আমার কবিতা সব সময় কিন্তু ক্ষুধার্ত মানুষের জন্য। আচ্ছা, সেটা জীর্ণ যারা পড়ে আছে তাদের জন্য। আমার কবিতা পড়লেই বোঝা যাবে, হ্যাঁ, যে কবিতাকে আমি কোন অ্যাঙ্গেলে দেখি। হ্যাঁ, আসলে যারা ক্ষুধার্ত, যারা শ্রমজীবী মানুষ, তাদের জীবন নিয়ে আমি অনেক কবিতা লিখেছি।
সেই কবিতাগুলো আমার মনে আচ্ছা, আরেকটা একটা কথা বলে দিই তোমাকে। এই দুর্গাপুরে শুনছিলাম একটা নিম সাহিত্য বইয়ের একটা ঘটনা ঘটেছিল, তখন আমি লিখতাম আর কি, তখন আমি লিখতাম না, ওটা 90 সালেই ঘটনা ঘটেছিল, না 70 সালে 70 সালে ঘটেছিল। হ্যাঁ, কিন্তু আমার দুঃখ হয় যে নিম সাহিত্য নিয়ে যারা তখন করতো, কিন্তু সেই পরিবর্তে এখন কিন্তু মানুষ অনেক নিম সাহিত্যের যা স্লোগান, সেই স্লোগানের বাইরে কবিতা লিখছে। পোস্ট মডার্ন বা বলুন বা আধুনিক অধুনান্তিক এইসব কবিতার মধ্যে কিন্তু ওই নিম সাহিত্যের গুণাগুণিগুলো সব আছে আছে। ঠিকই হ্যাঁ, বলেছেন, ঠিক। কিন্তু আপনাকেও কিন্তু আমি নিম কবি বলতে পারি, আপনার কবিতা আছে। আমাকে বলতে পারো, হ্যাঁ, কিন্তু নিম সাহিত্য এই কি মানে বলে, আমি কি বলছি, প্রথা বিরোধী যেটাকে বলা হয়। প্রথা বিরোধী, কিন্তু প্রথা বিরোধী হলেও কিন্তু যারা প্রথা বিরোধী কবিতা লিখছেন তাদের নিয়ে কিছু লেখেনি আর কি, এটা আমি বলতে চাই। হ্যাঁ, নিম সাহিত্যের মধ্যে আছে এটা। আচ্ছা আচ্ছা, আমি আপনার বলতে বার্তাটা আমি বিমানদার কাছে পৌঁছে দেবো, বিমানদার সঙ্গে আমার কথা হয়। ঠিক আছে, আপনি একটা কবিতা পাঠ করে শুনুন। আপনার তো এত ভালো ভালো কবিতা আছে। আসলে আমাদের কারেন্ট না থাকার জন্য লাইভ থেকে বেরিয়ে এসে আমাদের ভিডিও রেকর্ডিং করতে হচ্ছে। তো আমাদের আপনারা যারা দেখছেন সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। স্বপ্নের করিডোরের পত্রিকার তরফ থেকে আজকে যে সাহিত্য আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় পিনাকি রঞ্জন সামন্ত মহাশয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কারেন্ট কখনই কাল থেকেই এই ডিস্টার্ব হচ্ছে, কারেন্ট থাকছে না, সেই জন্য লাইভ ছেড়ে আমাদের রেকর্ডিংয়ে আসতে হলো। তো পিনাকিটা খুবই অসুস্থ, এখনো কিছুটা অসুস্থ রয়েছেন, তার মধ্যেও উনি লেখালেখি করছেন এবং দুর্গাপুরে বিভিন্ন সাহিত্য সভাতেও এখন যাওয়া আসা, তার আবার যাওয়া আসা। বাহ, পিনাকিটা কবিতা পড়ুন, কবিতার সংজ্ঞা। আচ্ছা, কবিতার সংজ্ঞা তুমি বলছিলে না এখন হ্যাঁ, 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 বাহ, যে কবিতার সংজ্ঞা কি? হ্যাঁ, খুব সুন্দর একটা কবিতা করে। আমি কথা বলতে বেশি পাচ্ছি না, না, কিন্তু এই কবিতাটার মধ্যেই কিন্তু আমার কবিতার সংজ্ঞাটা দেওয়া আছে। বাহ, হ্যাঁ, কবিতা সংজ্ঞা, ধরা যাক সূর্য একটি বিন্দু, বাহ, ধরা যাক সূর্য একটি বিন্দু এবং তার চারপাশে বৃত্তাকার পথে ওই গ্রহগুলি ওই বিন্দুর কাছে আত্মসমর্পণ করে চক্রাকারে ঘুরছে। তার মধ্যে একটি আমাদের পৃথিবী এবং সৌর পৃথিবীর মধ্যেও, এবং সেই পৃথিবীর মধ্যে আমরা মানুষ, তাবৎ প্রাণীকুল, হাসি কান্না সুখ দুঃখ এবং প্রকৃতি ইকুয়াল টু মা হলে যোগ বিয়োগ গুণ ভাগ ইকুয়াল টু কি? 0 গুণিত 0 গুণিত 0 কবিতা। সুতরাং কবিতার কোনো বেসিক সংজ্ঞা হতে পারে না। বাহ, সুন্দর। আরো পড়ুন 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 পড়ুন, আর কটা পড়ুন। আপনার এত ভালো ভালো কবিতাগুলো একটু শুনি, দর্শক একটু শুনতে চায়, যারা দূরের দর্শক রয়েছে, কলকাতা থেকে যারা দেখছেন, অনেকেই আপনার কবিতা শুনতে আগ্রহী। আচ্ছা, এটা আমি ওই বারিন ঘোষাল বললে তো, বারিন ঘোষালকে নিয়ে লিখেছি এটা। বিজন, শূন্য স্থানে বিছানে বিজন, শূন্য স্থানে বিছানো বিজন, বিজন পিছনে ডাকে, মা বি শূন্যতা যাযাবর মন, একাকী সুলুক বিজন, বিজন রাস্তার উপরে, সুখে অসুখে বিজন, ঘরে বাইরে বিজন, রাস্তায় ফেরি করে বিজন, বিজন সকালে বিকেলে, হাঁটি হাঁটি পা পা, সিঁড়ি ভেঙে দুপা, কদাচিৎ কখনো বিজন, সেই বিজন রাস্তার মোড়ে এসে বসে, কখনো বাতাসে বিজন, বিজন বিড়ি ফোঁকে, সূর্যাস্ত গোধূলি যখন কে ভেজালো অন্তর, সেই বিজন নির্জন, বিজন একাকী প্রান্তর, অবশেষে শূন্যস্থানে শূন্য বসালে ইথার তরঙ্গে বিজন, বিজন খেলা করে ভাসে, অনন্ত বিজন ভেসে যায় বিজন দীর্ঘ শূন্যতার ভিতরে। বাহ, কি অসাধারণ। আপনাকে আরেকটা বলি দেখি, এইটার এই যে এর পরের কবিতাটা কি হচ্ছে, জীবনটা পড়ুন, জীবনটা বেশ সুন্দর। তো আপনার কাছে জীবনের একটা বেশ সুন্দর কবিতা। জীবন, জীবন যখন আতিপাতি করে তখন আমি উন্মুখ কবিতায় বসে চুইংগাম চুষি, ভিজে বিড়ালটি বৃন্তির ঠিকানা খোঁজে, আর ঈশ্বর বলতে আমার বইয়ের আঁচলে বাঁধা ওই সেই চাবিকাঠি। ঘাটে বসে সে তার নিজস্ব ছন্দে পাটি দোলায়, শরীরের জিটি রোড চত্বরিয়ে চলে আর ভাবে কে ওই প্রতিদ্বন্দ্বী বনস্পতি, গায়ে শরীরে পাখিদের নিয়মিত আড্ডা, কিঞ্চিত রসবোধে টক দই আর ভাত তাতে এসে পড়ে, যেন স্বপ্নেরা তরি ছুটে আসে আমার আধপড়া কপালে। বিচিত্র সব কাণ্ড কারখানা, বিচিত্র ক্যালেন্ডারের দেওয়াল, না থেকে খসে পড়ে প্রতিটি মুহূর্ত,
আর আমি বসে বসে কেবলই বর্ষাকার হারমোনিয়াম বাজাতে বাজাতে ছুটে যায় ওই শিশুটি নদীটির কাছে, যেখানে প্রতিটি তরঙ্গে আজও ঘুমিয়ে আছি আমার পিতা স্বর্গ, পিতা ধর্ম, আমার স্বর্গাদপি গরিয়সী মা। বাহ, অসাধারণ অসাধারণ। করুন, আর একটা করুন। নমস্কার, আজ স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত। আমরা লাইভ থেকে বেরিয়ে এলাম, আমার রেকর্ডিং করতে হচ্ছে কারণ কারেন্ট থাকছে না, চলে যাচ্ছে, আর সিগন্যালও থাকছে না, সেই জন্য আমাদের এটা রেকর্ডিং করেই করতে হচ্ছে। কিছুটা আমরা লাইভ করেছিলাম, তো তারপরে বেরিয়ে গেল। তো দেখছেন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি পিনাকি রঞ্জন সামন্ত মহাশয়। পিনাকিদা কবিতা পাঠ করছেন। আমার কবিতার নাম ঈশ্বর। মানুষের থেকে ঈশ্বরের দূরত্ব ফিলাডেলফিয়া থেকে উত্তর কোরিয়া, ঈশ্বর থেকে মনুষ্যত্বের দূরত্ব চেচনিয়া থেকে বাগদাদ, মানবিকতা থেকে ঈশ্বরের দূরত্ব, মানবিকতা থেকে ঈশ্বরের দূরত্ব যতটা রাম থেকে সীতার বনবাস হয় দূরে, কর্ণকুন্তি সংবাদ পেরিয়ে এই ভারতবর্ষ থেকে দূরে দূরে আরো বহু দূরে। এই যে আমি শেওড়াফুলির একজন ফুল বিক্রেতা, হজরতপুরের একজন ফেরিওয়ালা, এই যে আমি বনতুলসীর ছায়ায় প্রতিদিন বেড়ে ওঠা এক করুণ কাহিনী। হে ঈশ্বর, তুমি বলো তুমি কোথায়, কত দূরে? পেন্টাগন থেকে শান্তিনিকেতন, বেথেলহাম থেকে নিকারাগুয়া, গ্রিস থেকে পূর্বেকার মেসোপটেমিয়া যেতে যেতেই তুমি যে শুধু বলো দাদু ভাই এই পৃথিবীটা গোল, দিদি ভাই এই পৃথিবীটা লাড্ডুর মতো। তবু তুমি তো জানো ঈশ্বর, আমরা কেউ ফুল বিক্রেতা, কেউ ফেরিওয়ালা, অথবা কেউ করুণ কাহিনী, আমরা সকলেই তোমার আত্মীয় পরিজন, নাতি কিংবা নাতনি। অথচ আমরা কেউ জানি না হে ঈশ্বর তুমি কোথায় আছো, কতটা দূরে আছো। এই গোলাকার পৃথিবীর ভেতরে তুমি কোথায়, এই গোলাকার লাড্ডুর ভেতরে তুমি কোথায়? তো আমরা পিনাকিটাকে বেশিক্ষণ আর জ্বালাতন করবো না, উনি অসুস্থ মানুষ। পিনাকিটা আমি লাস্ট শেষ যে দুটো প্রশ্ন করব। প্রথম কথা যে আপনি নতুন প্রজন্মের আপনার উত্তরসূরিরা কেমন লিখছে বলে আপনার মনে হয়, এবং উত্তরসূরিদের জন্য নতুন প্রজন্মের জন্য কি বার্তা দেবেন? এসব বলা খুব মুশকিল। না না, বলুন না, আপনারই একজন অগ্রজ কবি, সিনিয়র কবি, এত ভালো লিখছেন, আপনি একটা বার্তা দিন। প্রত্যেক কবি নিজের মতো লেখেন, প্রত্যেক কবির নিজস্ব স্টাইল আছে, প্রত্যেক কবির নিজস্ব ছন্দ ইয়েতে চলে। কেউ ছন্দ নিয়ে ভাবনা করে বেশি, হ্যাঁ, কেউ পত্রিকা অনুযায়ী ছন্দ লেখে, হ্যাঁ, সবই আছে, কিন্তু নিজস্ব স্টাইলে সবাই ভালো কবিতা লেখেন, প্রত্যেকেই ভালো লেখেন, হ্যাঁ, এবং কার কি স্টাইল নিজস্বভাবে ধরা পড়ে, এটাই আমার কাছে ব্যাপার। কবিতা লিখতে গেলে যে আমার বিশেষ ছন্দ, বিশেষ আগেকার পুরোনো দিনের কবিতা পড়ে আমার যতটুকু ধারণা হয়েছে তার থেকে কবিতার অনেক পরিবর্তন এসছে, হ্যাঁ, এইটুকুই আমি বিশ্বাস করি। এবং নতুন প্রজন্ম এখন যারা লিখছেন তারা নিশ্চয়ই সেইগুলোকে অবলম্বন করে, এবং এখন যারা কবিতা লিখছেন তাদের মধ্যে অধিকাংশ কবিতায় ছন্দ প্রকরণ আমি দেখি না, দেখতে পাই না, হ্যাঁ, কিন্তু মনের অনুভূতি জাগায়, অনেক সময় অনুভূতি অনেক রকমের, জীবন আনন্দই বলে গেছে, অনেক অনুভূতি জাগায়, সেইগুলি যথেষ্ট। তো পিনাকিটা আরেকটা কথা আমি শেষ প্রশ্ন করব আপনার কাছে, যে প্রথম কথা বলবো যে আপনি তো সবুজনগরে থাকেন, আপনার বাড়ি আমি গিয়েছিলাম, আমার খুব মনে আছে, সবুজনগরে গিয়ে আপনার বাড়ি সবুজে ঘেরা, এবং তখন আপনি অসুস্থ ছিলেন। তো আমার খুব মনে আছে আপনি সেই জানলা সেই ছবিটা এখনো চোখের সামনে ভাসে, যে আপনি গ্রিলের সামনে এসে দাঁড়ালেন, এবং আপনার সামনে বাড়ির সামনে একটি আম গাছ ছিল, আম, কাঁঠাল, অনেক গাছ, পেয়ারা গাছ থেকে শুরু করে। আচ্ছা, আমাদের এই শহর সম্বন্ধে, দুর্গাপুর নিয়ে কিছু বলবেন লাস্টে, একটা কবিতা আছে, পড়ুন, কবিতা পাঠ করুন, তারপর বলুন। আমি কি বলে সবুজনগর বেশি দিন যাইনি আমি, কিন্তু আপনি তো সবুজ নিয়ে আছেন, আপনার মনটাও তো এখনো সবুজ আছে। দেখি, কিন্তু সবুজনগরে আছি, এত ভালো পরিবেশ, অবসরপ্রাপ্ত পর অবস্থা। তার আগে তো আমি টাউনশিপেই ছিলাম, সেইবারে কলোনিতে ছিলাম, তখন টাউনশিপে না, সবুজনগরটা তো দুর্গাপুরের মধ্যেই, হ্যাঁ, দুর্গাপুরের মধ্যেই আছে, কিন্তু বড় ভালো জায়গা, কত সুন্দর গাছপালা রয়েছে বলুন। গাছপালা আছে,
এবং সবুজ আকৃতি, কিন্তু সবুজ নগর। আমি একটা কবিতা লিখেছিলাম, সেটা এটা এখন পড়- নেই, পড়- পড়- পড়। নেই সেই কবিতাটা। ও, হ্যাঁ, নাকি আছে কিনা জানি না, দেখছি আমি। দেখুন দেখুন একটু। ওটা এখন ঠিক পাওয়া আছে যাবে না। ঠিক আছে। তো আমাদের শহর নিয়ে কিছু বলুন, শহরের ভবিষ্যৎ কি? দুর্গাপুর শহরে কি আগে যেরকম দেখেছিলেন 95 সালে সেই রকম একই না, রকম আছে? দুর্গাপুর শহর নিয়ে বলতে গেলে দুর্গাপুর অনেক আগে ভালো ছিল। হুম দুর্গাপুরে আগে আশিস জব্বর টুর্নামেন্ট হতো, হুম হ্যাঁ, খেলা উঠে গেছে। হ্যাঁ, দুর্গাপুরে আগে আইএফএস সাইড হতো, হুম। খেলা উঠে গেছে। কিন্তু দুর্গাপুরে এখন হ্যাঁ এমনি আছে, সাহিত্য জগৎ আছে, কিছু কিছু আছে সাহিত্য জগৎ মানে চলছে। সেই উন্মাদনাটা আপনি সেই নেই। উন্মাদনা, সেই ইয়ে নেই। আপনার ঘর, প্রতিটি ঘর ভাড়া দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, যাচ্ছে তাই অবস্থা। ছেলেমেয়েরা হ্যাঁ, বাইরে থাকে। এবং চাকরি পাচ্ছে না। এবং আরেকটা জিনিস কি যেটা খুব খারাপ লাগে, আমরা যেটা ছোটবেলায় দেখেছি যে পাড়া প্রতিবেশীরা একজনের বিপদে ছুটে আসতো। এখন দেখছি খবরের কাগজে এরকমও দেখছি যে দুর্গাপুরে একটা একটা ঘরে একজন মৃতদেহ পড়ে রয়েছে, কেউ অনেকদিন পর কেউ জানতে পারছে না। হ্যাঁ। কিন্তু আমাদের ছোটবেলায় আমরা যেটা দেখেছি যে একজনের পাশাপাশি বাড়িতে কেউ আত্মীয় হলে আমরা তাদের বাড়িতে ছুটে যেতাম, সেই আত্মীয় মা বাবার সঙ্গে সম্পর্ক আগেকার দিনে যা ছিল এখন তা নেই। এখন তা নেই, এখন পাল্টে গেছে। এখন ছেলেদের হাতে হাতে মোবাইল ঘুরছে, হুম। ছেলেদের হাতে হাতে ভিডিও ঘুরছে। হ্যাঁ, সুতরাং ছেলেদের সেই মানসিকতা নেই। হ্যাঁ, এখন এই সেদিন দেখলাম একজন ভদ্রমহিলা, হ্যাঁ, গলি থেকে ইয়ে থেকে কি বলে নর্দমার ওখান থেকে পচা গলা দেহ পাওয়া গেছে। পাওয়া গেল, সত্যি তাই। অথচ খুব খারাপ আমরা লাগে। নির্বাক, আমরা অবাক হয়ে যায়। হ্যাঁ, যে আগেকার দিনে যেমন কি বলে হ্যাঁ মা বাবার উপরে ভক্তি ছিল, সে ভক্তিটা এখন আর নেই। নেই। তবু কিছু কিছু ক্ষেত্রে আছে, ব্যতিক্রম আছে। হ্যাঁ, ব্যতিক্রম তো হ্যাঁ, আছে। দু একজন আছে, তারা দেখে, এই আর কি। তবে মানুষের এখন আন্তরিকতাটা কমে গেছে অনেক। এখন বলতে আমরা যা বুঝি, একদিকে যুদ্ধ, ঝগড়া- একদিকে যুদ্ধ, একদিকে ভয়াবহ রুক্ষতা, একদিকে হাহাকার। হ্যাঁ, এই নিয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। হুম। কিন্তু আমাদের শহর তো অনেক ঝা চকচকে হয়েছে, কিন্তু আপনি বলছেন যে ভেতরটা অতটা ইয়ে নয়, ফাঁপা। ভেতরটা ফাঁপা। যাই হোক, খুব সুন্দর আমাদের সঙ্গে রয়েছেন, ছিলেন, আজকে সময় দিয়েছিলেন বিশিষ্ট কবি, আমাদের সকলের শ্রদ্ধেয় পিনাকি রঞ্জন সামন্ত মহাশয়। তো দাদা, আপনাকে নমস্কার আমাদের পত্রিকায় সময় দেওয়ার জন্য। আবার কখনো ডাকবো আপনাকে, আপনার কবিতা শুনবো। আপনি সুস্থ থাকুন, আপনার সুস্থ নিরোগ জীবন কামনা করি। নমস্কার সকলকে, শুভ সকাল জানিয়ে আজকের অনুষ্ঠান এখানের মতো শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন।